গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাওয়ার ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করছি। আর সেই ভালো লাগার প্রবণতায় ব্যাকুল আগ্রহ নিয়ে চলে গিয়েছিলাম এবার আমি রাজশাহীতে। আমার এবারে 2024-এর শেষ এবং 2025-এর শুরু পরিচ্ছন্ন নগরী রাজশাহীতেই হয়েছিল। দিনটি ছিল 29 ডিসেম্বর 2024। একটি লং টাইম জার্নির প্রস্তুতি নিয়েই আমরা বাসা থেকে রওনা দিয়েছিলাম ভোর 6টার দিকে। আর রাজশাহীতে পৌঁছাতে প্রায় আমাদের 10 থেকে 11 ঘন্টার জার্নি ছিল। আর এই ট্রাভেল টাইমটি ছিল আমার লাইফের সব থেকে লং জার্নি। এর আগে এত টাইম অতিক্রম করে আমি কোথাও যাইনি। এর আগে যখন আমরা কক্সবাজার গিয়েছিলাম তখন সময় লেগেছিল 7 আওয়ার্স। তাই আমি অনায়াসেই বলতে পারি এটা ছিল আমার লাইফের ফার্স্ট লং টাইম জার্নি। এরই মধ্যে আমরা পাড়ি দিলাম যমুনা সেতু। ঢাকা সিটি অতিক্রম করার পরই আমরা এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রায় 9 ঘন্টা পরে আমরা নওগাঁ স্টেশনে নামলাম। এরপরে আমরা উঠে গেলাম একটি অটোতে। আর এই অটো দিয়ে বাসায় পৌঁছাতেও প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। রাস্তায় এত পরিমাণ বাতাস ছিল, আমার অবস্থা প্রায় পাগল। বাস থেকে নেমে যখন অটো দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম তখন জায়গাটা এত সুন্দর লাগছিল আমার কাছে। গ্রাম দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তার মধ্যে আবার অপরিচিত একটি গ্রাম, তাহলে তো এটার সৌন্দর্যে মুগ্ধ হওয়া স্বাভাবিক। রাজশাহীতে পৌঁছানোর সাথে সাথে সব থেকে বেশি আমি যা দেখেছি সেটা হচ্ছে সরিষা ক্ষেত আর কলা বাগান। এই জায়গাটা আমি ফেসবুকে এর আগে অনেকবার দেখেছিলাম। জায়গাটা অনেক ভাইরাল একটি জায়গা, তালগাছ রোড। আসলে জায়গাটার নাম আমি নিজেও জানি না, আমি নিজেই দিয়ে দিলাম এটার নাম তালগাছ রোড। ফাইনালি 11 ঘন্টা জার্নি পরে চলে আসলাম আমরা বাড়িতে। এত বড় লং জার্নির পরে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেটা ছিল আমাদের রেস্ট নেওয়া। তো সরাসরি ফ্রেশ হয়েই আমরা চলে গেলাম শোয়ার জন্য। দেন সকালে ফ্রেশ একটি মাইন্ড নিয়ে ঘুম থেকে উঠেই দেখি তৈরি হচ্ছে সকালের নাস্তা। ব্রেকফাস্টের জন্য ছিল রুটি, ভাজি, হাঁসের ডিম আর চা। আমিও সব আইটেম নিয়ে থালা সাজিয়ে বসে গেলাম নাস্তা করার জন্য। নাস্তা শেষ করতে না করতেই উঠে দেখি ক্ষেতের তাজা সবজি সাজিয়ে রাখা হয়েছে দুপুরে রান্নার জন্য। এর মধ্যে ছিল বেগুন, ফুলকপি, বাঁধাকপি, সিম আর আছে ক্ষেত থেকে তোলা শাক। বিভিন্ন দেশে এই শাকটির নাম বিভিন্ন রকমের, কেউ বলে বেতো শাক, কেউ বলে বতুয়া শাক, আর আমরা বলি খাঁটি বাংলায় বোত্তা শাক। সবজিগুলো রান্নার জন্য প্রসেসিং করে নিচ্ছিল। এইদিকে মাটি চুলায় রান্না বসানো হয়ে গিয়েছে। গ্রামে এসেছি, আমাকে কে ঠেকায়? আমি সকাল বেরিয়ে গেলাম আর আশেপাশে একটু ঘুরে দেখবো। এই জন্য আসলে এটাকে সকালও বলা যায় না। একদিন লং জার্নির পরের দিন 11টার দিকে ওঠা গ্রামদেশের জন্য লেট হলেও শহরের জন্য ইজি ব্যাপার। এটা হচ্ছে বাড়ির সামনের দিক। তো আমরা চলে যাব বাড়ির পিছনের সাইডে, যেখানে অনেক সরিষা ক্ষেত, আলু ক্ষেত, আরো বিভিন্ন ধরনের ফসল বোনা হয়েছে। আসলে এটাকে গ্রাম বাংলায় কোলা মেবি বলে, এই শব্দটির সাথে পরিচিত না। আসলে আমি এটাকে জানতাম ক্ষেত অথবা কৃষি জমি, এই দুইটার কিছু বলে। ফার্স্ট আমি ওইখানে গিয়ে জানতে পারলাম এটাকে কোলা বলা হয়। আমার ইচ্ছা ছিল সরিষা খেতে গিয়ে কিছু ছবি তুলবো আমি, এই জন্য বিকেলের অপেক্ষাও করিনি, দুপুর বেলায় বের হয়ে গিয়েছিলাম। যখন আমরা এখানে গিয়েছিলাম প্রায় তখন দুপুরে 1টা কাছাকাছি মেবি। রোদের তাপমাত্রা এত পরিমাণ বেশি ছিল, শীতের দিন ছিল কিন্তু তাও প্রচন্ড গরম লাগছিল। রোদের কারণে আমি কোথাও তাকাতেই পাচ্ছিলাম না, মনে হচ্ছিল চোখ বন্ধ করে হাঁটা শুরু করি। আমি ক্যামেরা ঠিকই অন করে রেখেছিলাম, বাট ভিডিও হচ্ছিল নাকি সেই সময় আমি নিজেও বুঝতে পারছিলাম না, এত পরিমাণ রোদ ছিল। আর আমার মোবাইল পুরো হিট গরম হয়ে গিয়েছিল। এইদিকে আমি রোদের কারণে হাঁটতে পারছিলাম না, আর ওরা আমার বেশ আগেই চলে গিয়েছিল। এতে কম দেখা গেলে কি হবে, প্রায় 2টা ক্ষেত আগে চলে গিয়েছিল ওরা। আমি মাথায় ঘুমটা দিয়ে চলে গেলাম দৌড়ে ওদের কাছে। ফাইনালি আমিও চলে গেলাম ওদের সাথে সরিষা খেতে। ওইখানে অনেকগুলো সরিষা ক্ষেত ছিল, বাট সব গাছে ফুল আসেনি। এই একটি ক্ষেত অনেক দূরে ছিল যেটার মধ্যে ফুল এসেছিল। আমরা অনেক কষ্ট করে রোদে এট লাস্ট গিয়ে পৌঁছালাম, কিন্তু ভিডিও করতে গিয়ে দেখলাম আসলে ভিডিও করা সম্ভব না, প্রচন্ড রোদ। আমার ফোন মনে হচ্ছিল পুরো ফেটেই যাবে, ব্লাস্ট হয়ে যাবে, এইরকম অবস্থা ছিল। তো আমরা ওইখানে আর দেরি না করে চলে আসলাম। যখন আসছিলাম তখন পড়লো আলু ক্ষেতগুলো, আর আলু ক্ষেত দেখে মনে পড়ে গেল আমাদের গ্রামের কথা, মানে মুন্সিগঞ্জের কথা। আমি আমাদের গ্রামে যখনই যাই না কেন এইরকম একদম সবুজ আলু ক্ষেত কখনই দেখিনি। আমি গিয়ে দেখেছি আলু হয়ে গেছে অলরেডি, আলু বাসায় নিয়ে যাচ্ছে সবাই, ওই রকম পর্যায়ে দেখেছিলাম। এখানে আমি একটি কাজ করেছিলাম, আমি একটি গাছ তুলে ফেলেছিলাম দেখার জন্য আলু হয়েছে নাকি। তারপরে দেখলাম যে না, আসলে আলু হয়নি। ওই সময় মাত্র লাগিয়েছিল, মেবি আলু আসতে আরো দেরি আসছে। আসলে জায়গাটা খুব সুন্দর ছিল, বাট আমরা ওইখানে দাঁড়াতে পারছিলাম না, প্রচন্ড পরিমাণে রোদ। তাও আমরা তাড়াহুড়া করে বাসায় চলে যাচ্ছিলাম। ওই সময় আমাদের খুব আফসোসও লাগছিল, কারণ আমরা রোদ পেরিয়ে ওইখানে গিয়েছিলাম কিন্তু গিয়ে কোনো কাজই
কাজই হলো না। বাসায় গিয়ে আমি সরাসরি চলে গেলাম ছাদে। ছাদেও রোদের তাপমাত্রা খুব বেশি ছিল, কিন্তু বাতাস অনেক ছিল, যার কারণে ভালোই লাগছিল। আসলে গ্রামের দিনটি ছিল প্রথম দিন, আর আমার ঘরে কিছুতে মন বসছিল না। এত রূপকথার মতো গ্রামটি দেখতে আমি আসলে ঘরে বসে থাকতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি সব জায়গায় ঘুরে ঘুরে দেখি। আমি চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেক ছবিও তুলেছি ছাদে বসে। গ্রামটির সবার শেষের বাড়ি ছিল এই বাড়িটি, আর এরপরে ছিল কোলা মানে ক্ষেত। ছাদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ দেখতে মানে কি যে একটা দৃশ্য আমি বলে বুঝাতে পারবো না, এত সুন্দর লাগছিল আমার। এর মধ্যে সায়রার সাথে আমি বাজি লাগলাম যে আমি একটানে এখানে বসে পড়বো। সায়রা বললো যে পারবা না তুমি, তারপরে আমি ট্রাই করলাম, উঠে গেলাম। এখানে বসে বসে আমি অনেক ছবি তুলেছিলাম, রিলস মেক করেছিলাম। এইরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে থাকতে পারলে আসলে মন এবং শরীর দুইটাই ভালো থাকে, সুস্থ থাকে। আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে মানে গ্রাম আমার বরাবরই দিনে ভালো লাগতো আর রাতে তেমন একটা ভালো লাগতো না, বাট রাজশাহী গিয়ে পুরো ধারণাই আমার চেঞ্জ হয়ে গেছে। ওইখানে রাত্রেও অনেক ভালো লাগছে, মানে তেমন কোনো ভয়ভীতি কাজ করে নাই আমার মধ্যে। আসলে আমাদের গ্রামে গেলে হয়, আমাদের গ্রামে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতো আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো, যেটা রাজশাহীতে ফিল হয়নি। এখানে কি করলাম, আমি মেহমেদের গাড়িতেও চড়ে বসে গেলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এক পাও আগাতে পারছিলাম না, দিকে যাই তো আরেকবার পিছনের দিকে যাই। দেন ভাবলাম এত কষ্ট করে আর কি হবে, উঠেই যাই। আসলে আমি এটাও ভেবেছিলাম আমি চালালে বিএমডব্লিউ চালাবো, কেন এটা চালাবো, এই জন্য উঠেই গেলাম। যাই হোক, অনেকক্ষণ ছাদে বসে আমি হচ্ছে প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক আবহাওয়া সবকিছু উপভোগ করছিলাম। একটি দারুণ মজার বিষয় ছিল হচ্ছে মানে সকাল থেকে প্রচন্ড পরিমাণে রোদ ছিল, আর বিকাল হতে না হতেই এত পরিমাণে ঠান্ডা। ভাবি আমাকে বললো মার্কেটে যাবে কিছু কেনাকাটার জন্য, আর আমার অবস্থা দেখেন, মানে শীতের তো আজে অবস্থা ছিল বিকাল দিকে, মানে আমার অবস্থা দেখেন, আমি একটি হুডি পরেছি, হুডির ওপরে আবার শাল নিয়েছিলাম, আর পরেও যেমন কাঁপতে কাঁপতে যাচ্ছিলাম আমি। এইদিকে ভাবির অবস্থা ছিল আমার থেকেও করুন। ভাবি তো সুইটার, শাল, টুপি পরে সবকিছু পরে একদম রেডি, তাও আবার মুখ ঢেকে নিচ্ছিল। আমি বুঝাতে পারবো না কত পরিমাণ ঠান্ডা পড়েছিল তখন। আসলে ভিডিওটা 2 মাস আগে করা, এই কারণে এক্স্যাক্টলি তাপমাত্রাটা আমি বলতে পারলাম না, বাট প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল। আচ্ছা যাই হোক, এবার আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহীতে বসত বাড়ির কিছু নমুনা। আর দেখা রাজশাহীর মধ্যে সব বিল্ডিং বাড়ি, আর যদি কয়েকটা থেকে থাকে তাহলে সেগুলো ছিল এরকম মাটির ঘর। আমার দেখা এই 2 ধরনের বাড়ি ঘরই ওইখানে বেশি ছিল। এক কথায় বলতে গেলে 100% এর মধ্যে 60% ছিল দেওয়াল ঘর, 30% মাটির ঘর, আর হচ্ছে 10% টিনের ঘর। যেখানে আমাদের বিক্রমপুরে মানে মুন্সিগঞ্জে এরকম ঘর দেখা যায়, মানে ম্যাক্সিমাম আমাদের ঘরগুলো হচ্ছে কাঠের তৈরি থাকে, চারদিকে টিন থাকে। ওই রকম একটা ঘরও আমি কোথাও দেখিনি। অটো দিয়ে যাওয়ার সময় এই বাড়িটা আমার বেশ ভালো লেগেছিল, তাই এটাও ভিডিও করেছিলাম। এই বাড়িটাও অনেক ভালো লেগেছিল আমার, কিন্তু আফসোস এই বাড়িতেও থাকার কেউ নাই। আসলে যা বুঝলাম তারা গ্রামে সুন্দর সুন্দর বাড়ি করে রেখেছে আর শিফট হয়েছে শহরে। আচ্ছা যাই হোক, আমি এবার বসত বাড়ির কথা রাখি। আমরা ওই দিন মার্কেটে গিয়েছিলাম মূলত ডাইনিং টেবিল কেনার জন্য, আর ডাইনিংটি কেনার জন্য আমরা চলে গিয়েছিলাম মিসেস তুলি ফার্নিচারে। শোরুমটির লোকেশন ছিল হচ্ছে জয়পুরহাট, নওগাঁ, রাজশাহীতে। আমরা প্রথমে শোরুমে গিয়েই শোরুমের যে ওনার ছিল তার সাথে কথা বলছিলাম যে আমাদের কি সাইজের আর কি রকম ডাইনিং টেবিল লাগবে সেটার ব্যাপারে তাকে বললাম। এরপর উনি আমাদেরকে কয়েকটি ডাইনিং টেবিল দেখালো, আর আমরা ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম। আমার কাছে বেশ কয়েকটি ডাইনিং টেবিলই পছন্দ হয়েছিল, কিন্তু সেগুলো একটু সাইজে ছোট ছিল, আমাদের একটু বড় ডাইনিং লাগবে। আমার ব্যাক সাইড যেই ডাইনিংটি ছিল আমার ফার্স্টে এটা খুব ভালো লেগেছিল। এটার চেয়ারের যে ডিজাইন গুলো ছিল সেটা আমাদের ভালো লাগেনি, আরো অন্যগুলো দেখছিলাম। এইদিকে আমার অবস্থা দেখেন, তো ঠান্ডা বাতাসে আমার পুরো ঠান্ডা লেগে গিয়েছিল। ওই সময় আমি ঠান্ডায় এত পরিমাণ জমে গিয়েছিলাম, আসলে আমি ডাইনিং কি চুজ করব, এর পানি পচতে পচতেই আমার অবস্থা শেষ। এট লাস্ট আমরা যেই রকম ডাইনিং চেয়েছিলাম ওই রকম একটা ডাইনিং টেবিল আমাদের পছন্দ হয়ে গেল। তো ওইটার গ্লাসটা একটু ছোট ছিল, ওইটাকে আমরা কাস্টমাইজ করে নিলাম। এইদিকে ভাবি ভিডিও কলে ভাইকে দেখাচ্ছিল টেবিলটি, আর আস্ক করছিল পছন্দ হয়েছে কিনা। ফাইনালি এটা ছিল আমাদের সিলেক্টেড ডাইনিং টেবিল, আর এরপরে শুরু হলো বার্গেনিং। আচ্ছা, এর মধ্যে আমি একটি কথা বলতে চাই, আপনারা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এই শোরুমের ওনার। তার ব্যবহার ছিল অমাহিক, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিল। উনি আমাদেরকে বলছিল এখান থেকে ওনার বেশি প্রফিটের দরকার নেই, কারণ হচ্ছে এই জায়গাটা ওনার নিজেরই, আর এই জায়গার মধ্যে উনি দোকান দিয়েছে, যার কারণে ওনার এটার কোনো খরচ নাই। উনি বললো আমি এখানে প্রতিটি প্রোডাক্টই রিজনেবল প্রাইসে বিক্রি করি। আমরাও একটি নির্দিষ্ট রেটে ডাইনিং টেবিলটি নিয়ে নিলাম। দেন আঙ্কেল আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করলো। নাস্তা খেতে খেতে আমরা বাসার অ্যাড্রেসটিও দিয়ে দিলাম, আর এটা কোথায় পৌঁছাবে সেটা ভালোভাবে লিখে দিলাম। খালি
খালি না কালি আমি আমি লোকেশনটা জানতে চাচ্ছি সুরাখালিটা তো আমাকে আগে যেতে হবে নাকি ওখানে যেতে হবে না মনে হয় যেতে হবে না আমরা ওইখানে নতুন আমি এই নিয়ে তিনবার আসলাম এখানে কিন্তু এই রোডে যাবেন হ্যাঁ এই রুটেই যাবে মানে পাহাড়পুরের রোডে ওইদিকে ভাবি কথা বলছিল আর আমি প্রতিটি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে এভাবে ছবি তুলছিলাম আর পুরো শোরুমে পাইচারি করছিলাম। সত্যি বলতে দোকানের ফার্নিচার গুলো আমার বেশ ভালো লেগেছিল। এখান থেকে একটি ডাইনিং চুজ করতে আমাদের বেশ অনেকখানি সময় লেগেছিল। এবার আপনাদের সাথে আমি একটি কথা শেয়ার করি, সেটি হচ্ছে রাজশাহী থেকে আসার পরে আমি আমাদের এলাকায় যে সব শোরুম গুলো ছিল ফার্নিচারের এখানে গিয়েছিলাম আর সেম ডিজাইনের একটি ডাইনিং টেবিল দেখতে পাই আর ওইটার প্রাইস আস্ক করলাম। সারপ্রাইজিংলি যেটা হলো সেটা হচ্ছে আমরা যেই দামে ওইখান থেকে ডাইনিং টেবিলটি কিনেছিলাম রাজশাহী থেকে তার থেকে প্রায় ৬,০০০ টাকা বেশি ছিল আমাদের এখানে আর এইটাই ছিল তাদের লাস্ট প্রাইস। এইটাতেই আমি বুঝতে পারলাম শহরের মানুষের আসলে টাকায় সিনিমিনি খেলে। আচ্ছা শহরের মানুষের কথা বাদই দিলাম, এখন আমরা যেই দোকানটিতে আছি সেটা হচ্ছে তাদেরই একসাথে ৩টা শোরুম হচ্ছে তাদের, ৩টা শোরুমে আলাদা আলাদা প্রোডাক্ট রাখা আছে। এখন আমি যেটার মধ্যে আছি সেটার মধ্যে শুধু সোফা সেট রাখা আর সোফার কোয়ালিটি গুলি মাশাআল্লাহ খুবই পছন্দ হয়েছিল আমার। যদি বাসা হচ্ছে আশেপাশে হতো তাহলে ইজিলি পারচেজ করে নিতাম। এই হচ্ছে তাদের এক সিরিয়ালে 3টি দোকান। আসলে আমার বাসাটা নারায়ণগঞ্জ হওয়ার কারণে এখান থেকে আমি কিছু কিনতে পারিনি। আপনারা যারা রাজশাহীর আছেন তারা এখান থেকে অবশ্যই কেনাকাটা করবেন। আঙ্কেল প্রতিটি প্রোডাক্টে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে থাকে। শোরুম থেকে বেরিয়ে আবার আমরা অটোতে বসে গেলাম আর এইবার আমার অটোতে বসার পজিশন দেখেন, আমার পা এত পরিমাণ ঠান্ডা হয়ে গিয়েছিল পুরো মনে হচ্ছিল বরফ হয়ে গেছে। এই জন্য এইবার একদম আসাম দিয়ে বসে পড়েছি আবার অটোতে। আমার মনে হয় না আমার মতো পাগলামি এর আগে কেউ করেছিল। আরেকটি জিনিস আমি রাজশাহীতে খুব বেশি দেখেছি সেটা হচ্ছে ইটের খোলা। আমার মনে হচ্ছিল প্রতি 10 কিলোমিটার পর পর ইটের ভাটা ছিল। রাজশাহীতে মূলত এত দালান কোঠা থাকার পিছনে এটিও একটি মূল কারণ হতে পারে। আমার ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল আর হচ্ছে আমরা অটোর পর্দাও টেনে দিয়েছিলাম। প্রচন্ড পরিমাণে কুয়াশা আর ঠান্ডা দুটো একসাথে ছিল। ভাবিদের মোস্ট অফ টাইম শহরেই থাকা হয়, ভ্যাকেশনে হয়তো বা তাদের গ্রামে যাওয়া হয় আর এইবার যাওয়া হয়েছিল পুরো শীতের মধ্যে। এই জন্য আমরা বদলগাছি নেমে ওইখান থেকে ইমার্জেন্সি 2টা ল্যাব বানিয়ে নেই। এখানে ভাবি ল্যাপের কাভারের জন্য কাপড় ডিসাইড করছিল কোনটা ভালো হবে। ল্যাব বানাতে দেওয়ার পরে আমরা এই হোটেলটিতে নেমেছিলাম সামথিং কিছু খাওয়ার জন্য। এখান থেকে আমরা সমুচা, সিঙ্গারা, পেঁয়াজু এবং কাঁচামরিচ ফ্রাই কিনে নিয়েছিলাম, যেটা আমি অটোতে বসে বসে খাচ্ছিলাম। কেন জানি আমার কাছে খাবারগুলো ভালো লাগেনি, হয়তো বা আমি একটু লবণ বেশি খাই, এখানে লবণ একদমই কম ছিল। এই কারণে খাবার খেতে খেতে অলরেডি আমরা বাসায় চলে এসেছি। তো গাড়ি থেকে সব শপিং এর জিনিসপত্র নামাচ্ছিলাম আমরা। ওই দিন মার্কেট থেকে আমরা আরো অনেক কিছু কিনেছিলাম বাট সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। হালকা পাতলা জিনিস যেগুলো ছিল সেগুলো আমরা হাতে করে নিয়ে এসেছি আর বাকি যেগুলো ছিল সেগুলো পরে বাসায় পৌঁছে দেওয়া হবে। বাহিরে যে পরিমাণ ঠান্ডা ছিল আমি খুব তাড়াহুড়া করে রুমে চলে গেলাম। দেন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে মেহমেদের সাথে একটু খেলা করছিলাম। মেহমেদ বলছিল আমাকে ধরে দেখাও, আমাকে ধরে দেখাও, আমাকে ধরতে পারবা না। আর আমি ওকে ধরার জন্য ওর পিছে পিছে দৌড়াচ্ছিলাম। আসলে বাচ্চাদের সাথে খেলা করতে আমার বরাবরই ভালো লাগে। বাচ্চাদের সাথে খেলা করার জন্য আমার কোনো সময় অসময়ের প্রয়োজন হয় না। আর আমাদের মেহমেদ তো খুব শাই বেবি, ও সবার সাথে সহজে মিশে না। এইদিকে মেহমেদের সাথে খেলা করতে করতে অলরেডি ডাইনিং টেবিল বাসায় চলে এসেছে। সবাই মিলে এক এক করে চেয়ারগুলো আর টেবিলটা ঘরে নিয়ে আসছিল আর এগুলোকে সেট করছিল। সত্যি বলতে টেবিলটা বাসায় আনার পরে আমার কাছে আরো বেশি সুন্দর লাগছিল, কারণ ওইখানে তো অনেক টেবিলের সাথে ছিল যার কারণে আমরা বুঝতে পারছিলাম না কোনটা বেশি সুন্দর। বাট টেবিলটি যখন বাসায় আনা হয়েছিল তখন মানে অ্যামেজিং, সত্যি অনেক সুন্দর লাগছিল। আমি এক এক করে সবাইকে জিজ্ঞাসা করছিলাম টেবিলটি পছন্দ হয়েছে কিনা, কারণ যেহেতু কেনার সময় শুধু ভাবি আর আমিই ছিলাম, এই জন্য সবার মতামত নিচ্ছিলাম আমি। সবাই বলল টেবিলটি খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় কথা, টেবিলটি জায়গা সেট করানোর পরে পুরো রুমের সৌন্দর্য বেড়ে গিয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল এরকম। আচ্ছা এবার আমি ওর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ও হচ্ছে হেরিয়েল, ও হচ্ছে এইবারে ডে নাইট গার্ড। বাড়িতে যারা টেবিলটি রাখতে এসেছিল তারা অপরিচিত, এই জন্য ও এসে দাঁড়িয়েছিল। আর এইভাবেই কেটেছিল আমার রাজশাহীর প্রথম দিন। দেখা হবে রাজশাহীর সেকেন্ড ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।